আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলার জন্য মাঠে নামবে। বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ প্রথম ম্যাচটি হেরে যাওয়ায় সিরিজে 1-0 পিছিয়ে রয়েছে। আজকের ম্যাচটি অবশ্যই বাংলাদেশকে জিততে হবে সিরিজে টিকে থাকার জন্য। সুতরাং আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য অলিখিত একটি সেমিফাইনাল ম্যাচ। আজকের ম্যাচ নিয়ে বিশ্লেষণের আগে আমি গত ম্যাচে বাংলাদেশের হারার স্পষ্ট কিছু কারণ আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরতে চাই। গত ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশ যখন ব্যাটিং করেছে তখন ওয়েস্ট ইন্ডিজের পেসারগুলো ওভারে 2-3-4টা বল স্লোয়ার শর্ট পিচ স্লোয়ার ডেলিভারি করতেছিল, কারণ যে ক্রিকেট গ্রাউন্ডে খেলাটি হয়েছে সেটি একটি ব্যাটিং পিচ ছিল। এখানে ওয়েস্ট ইন্ডিজের পেসাররা উপর্যুপরি স্লোয়ার বল করে সফল হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা স্লোয়ার খেলার জন্য প্রস্তুত ছিল, তারপরেও তারা ঠিকভাবে স্লোয়ার বলগুলো ব্যাটে লাগাতে পারেনি বা ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেনি। কিন্তু যখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করেছে তখন আমরা দেখেছি বাংলাদেশের পেসাররা গতির ঝড় তুলেছে। মনে হয় তারা গতি দিয়ে সবকিছু জয় করে ফেলবে। তারা উপর্যুপরি গতি দিয়ে বল করে গিয়ে এখানে রান দিয়েছে অতিরিক্ত। সেই কারণে বাংলাদেশের এখানে খুব সমস্যা হয়েছিল। পাশাপাশি যদি আপনাদের বলতে চাই, বাংলাদেশের কোনো বামহাতি বোলার ছিল না। এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। বাংলাদেশের 5 জন বোলার ছিল, যদিও 4 জন বোলার ছিল, একজন অলরাউন্ডার। সেখানে 4 জন বোলার বা একজন অলরাউন্ডারের কেউ বামহাতি নয়। 3 জন পেস বোলার তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং তানজিম সাকিব সবাই গতিময় পেস বোলার ছিল, ডানহাতি পেস বোলার ছিল। এখানে একজন যদি বামহাতি পেস বোলার থাকতো, শরীফুল ইসলাম যেহেতু স্কোয়াডে রয়েছিল, সে থাকলে ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি ব্যাটসম্যানরা খুব সাবলীল ভাবে বাংলাদেশের ডানহাতি পেস বোলারদের হ্যান্ডেল করতে পারতেছিল। শরীফুল এখানে বামহাতি একজন পেস বোলার থাকলে খুব সুবিধা বাংলাদেশ আদায় করে নিতে পারতো। স্পিনিং বিভাগে যদি আমরা দেখেছি, সেখানে বাংলাদেশের 2 জন স্পিনার ছিল। সেখানে যদি রিশাদের জায়গায় নাসুম আহমেদ খেলতো তাহলে অবশ্যই বেটার অপশন হতো, কারণ রিশাদ বর্তমানে খুব একটা ফর্মে নেই। তার লেগ স্পিনের অস্ত্রের ভান্ডার খুব ভেরিয়েশনের ভান্ডার খুব সমৃদ্ধ নয়, সে ভালো কুগলিও করতে পারে না। সেক্ষেত্রে আমরা আফগানিস্তানের সাথে নাসুমের দেখেছি 10 ওভারে মাত্র 23 রান দিয়ে 2 উইকেট পেয়েছিল আফগানিস্তানের সাথে লাস্ট ম্যাচ। সেই ক্ষেত্রে নাসুম যদি সাকিব আল হাসানের বিকল্প হিসেবে একজন বামহাতি রিচ স্পিনার হিসেবে তাকে খেলানো হইতো, সেটা অবশ্যই দলের জন্য মঙ্গলই হইতো। পাশাপাশি নাসুম আহমেদের ব্যাটিংটাও আমরা দেখেছি, সে জায়গায় দাঁড়িয়ে 6 মারতে অভ্যস্ত, 6 মারতে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই বামহাতি বোলারদের অভাব অনুভব করেছে গত ম্যাচে। আরেকটি বিষয় একদম স্পষ্ট, সেটি হচ্ছে একটি ওয়ানডে ম্যাচে 4 জন বোলার আর একজন অলরাউন্ডার, অর্থাৎ 4.5 জন বোলার বা 5 জন বোলার নিয়ে একটি ওয়ানডে ম্যাচ জেতাটা খুব দুঃসাধ্য ব্যাপার। সেই জন্য একটি ওয়ানডে ম্যাচে একেবারেই 5 জন স্পেশালিস্ট বোলার থাকা দরকার। পাশাপাশি 1-2 জন অলরাউন্ডার থাকলে একটি ওয়ানডে ম্যাচে ক্যাপ্টেন নির্ভর হয়ে তার বোলিং আক্রমণ সাজাতে পারে। সেক্ষেত্রে গত ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশের কোনো অপশন ছিল না, বোলারের কোনো অপশন ছিল না, সেখানে ঘাটতি ছিল। আরেকটি খুবই খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি, বাংলাদেশের কোনো টিম প্ল্যানিং ছিল না। গত ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশের টিম প্ল্যানিং একেবারেই সাধারণ মানের ছিল, মুখস্থ মানের ছিল। কারণ ক্যাপ্টেন মিরাজ যখন টস করে ব্যাটিং নিয়েছিল তখন সে বলেছিল এই পিচে 180 রান একটি ফাইটিং টোটাল, গুড স্কোর। কিন্তু 180 রান যদি গুড স্কোর হয়, তার মানে আপনার সর্বোচ্চ টার্গেটই হচ্ছে 180 রান করা। সেই ক্ষেত্রে বাংলাদেশ 180 রান পার করে আরো 14 রান বেশি করেছিল, কিন্তু কোনো ফাইট করতে পারেনি। আমরা গত যে ভেন্যুতে খেলা হয়েছে সেই ভেন্যুর ওডিআই এর এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর ছিল 310 রান। সেই ক্ষেত্রে কিভাবে বাংলাদেশ ক্যাপ্টেন এখানে বা টিম ম্যানেজমেন্ট আশা করেছে যে 180 গুড স্কোর, এটি একটি খুবই একটি সাধারণ মানের চিন্তা ভাবনা ছিল। কারণ আমরা এর আগে ওয়েস্ট ইন্ডিজের যে ইংল্যান্ডের সাথে তাদের হোম সিরিজ হয়েছে সেখানে দেখেছি 330 করার পর ওয়েস্ট ইন্ডিজ খুব সহজেই সেটা তারা করে জিতেছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের লক্ষ্যটা আরো বেশি হওয়া দরকার ছিল। ব্যাট করার শুরুর মুহূর্তে 320-30
তখন হয়তো ব্যাটসম্যানরা আরেকটু বড় বড় শট খেলে রানটা আরো একটু আগিয়ে নেওয়ার তাদের ভিতরে একটি স্পিরিট থাকতো। কিন্তু এখানে আমরা দেখেছি মেহেদী হাসান মিরাজের ৭০ স্ট্রাইক রেটে ব্যাট করতে, কারণ তাদের লক্ষ্যই ছিল ২৮০ রান করার। এটা মেহেদী মিরাজের আমি খুব একটা দোষ দেখবো না। টিম ম্যানেজমেন্ট যেভাবে তাকে সেট করেছে যে ২৮০ করতে হবে, ৯০ করতে হবে, সেই মেজাজেই সে ব্যাটিং করেছে। এটা আসলে বাংলাদেশের চিন্তা ভাবনার, টিম ম্যানেজমেন্টের দূরদৃষ্টি বা পিচ অ্যানালাইসিসে অনেক ঘাটতির একটা বিষয় ছিল। সেই ক্ষেত্রে আজকে অবশ্যই চাইবো বাংলাদেশ যে পিচে খেলা হবে সেই পিচ মেরিট অনুযায়ী আগে ব্যাটিং করলে সেই চিন্তা ভাবনা থেকে কত রান করলে এখানে ডিপেন্ড করা যাবে, তারপর পরে বা আগে বোলিং করলে কত রানের মধ্যে অপোনেন্ট টিমকে আটকে রাখতে হবে সেটা আগে থেকেই মাইন্ড সেট আপ করতে হবে, তাহলে অবশ্যই জয়ের জন্য সেটা গুরুত্বপূর্ণ হবে। সর্বোপরি বলতে পারি গত ম্যাচে বাংলাদেশের স্কোয়াড সাজানোটা খুব দুর্বল ছিল, খুব একটি ভ্যারিয়েশন ছিল না, এবং এটি খুব মুখস্থ মানের একটি স্কোয়াড বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বা কোচ সাজিয়েছিল। সেখান থেকে আশা করি বাংলাদেশ অবশ্যই আজকে বের হয়ে আসবে, কারণ বাংলাদেশ তো সবসময় শিক্ষার ভেতরেই থাকে। অবশ্যই গত ম্যাচ থেকে বাংলাদেশ শিক্ষা নিয়ে আজকে বামহাতি একজন ফাস্ট বোলার কিংবা নাসুম আহমেদ রিশাদের জায়গায় আমরা ইন স্কোয়াডে দেখার আশায় থাকবো, সেটা অবশ্যই ভালো একটা বিষয় হবে। আর নাসুম আহমেদের অবশ্যই সে উইকেট টু উইকেট বল করে সে রানকে আটকে রাখতে সমর্থ। সেক্ষেত্রে নাসুম আহমেদকে আজকে আমরা রিশাদের জায়গায় দেখতে চাই, এবং তানজিম সাকিবের জায়গায় আমি শরীফুল ইসলামকে আজকে স্কোয়াডে দেখতে চাই। বাংলাদেশের ব্যাটিং নিয়েও একটু কথা বলতে চাই। বাংলাদেশের নিয়মিত ওডিআই স্কোয়াডের যে মিডল অর্ডারের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, এদের অনুপস্থিতি যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ ওডিআই ম্যাচ খেলছে, সুতরাং এই ক্ষেত্রে আমরা ওপেনিং সৌম্য সরকার এবং তামিমের কাছ থেকে আরো ভালো রেসপন্সিবিলিটি ইনিংস আশা করি। সৌম্য সরকার আমরা দেখতে পেয়েছি গত ৪-৫টি ম্যাচ ৩০, ৩৫, ২৫ ভালো একটা শুরু করে এর ভিতরে আউট হয়ে যাচ্ছে নিয়মিত। এই ইনিংস গুলোকে অবশ্যই হাফ সেঞ্চুরির উপরে ৭০-৮০ কিংবা সেঞ্চুরিতে রূপ নেবে সেই আমাদের আশা থাকবে। সৌম্য সরকারকেও এই বিষয়টি অবশ্যই ভাবতে হবে, কারণ তার বেশ কয়েকটি ইনিংস আমরা দেখতেছি যে ৩০-৪০-এর আশেপাশে, ২৫-এর আশেপাশে থাকতেছে। শুরুটা ভালো হচ্ছে, স্ট্রাইক রেট ভালো থাকতেছে, কিন্তু এটার সে ক্যারি করতে পারতেছে না। এই জায়গা থেকে সৌম্য সরকারকে বের হয়ে আসতে হবে। ছোট তামিম গত ম্যাচে একটি ভালো ইনিংস খেলেছে, তার কাছ থেকে আরো বেটার কিছু আমরা আশা করি। লিটন দাস দীর্ঘদিন ধরে ওডিআই তার ফর্ম নেই, ফর্মহীনতায় ভুগছে। আগলা বলে শট খেলে সে আউট হয়ে যাচ্ছে, অফ স্টাম্পের বাইরের বল, চতুর্থ পঞ্চম ষষ্ঠ স্টেপের বল হালকা করে তার ব্যাটের কানায় লেগে কিপার কিংবা স্লিপের কাছে যাচ্ছে নিয়মিত। টেকনিকে অবশ্যই সংস্কারকে পরিবর্তন আনতে হবে। তার দলে টিকে থাকতে গেলে অবশ্যই তার টেকনিক চেঞ্জ করে তাকে ভালো ইনিংস খেলতে হবে দলের জন্য। তার হাতে স্ট্রোক রয়েছে, আমরা চাই এই ম্যাচে সে তার ফর্মে ফিরে আসুক, সে জ্বলে উঠুক। মেহেদী হাসান মিরাজের কাছে চাইবো আরেকটু স্ট্রাইক রেটের উন্নতি করে তার কাছ থেকে আমরা ব্যাটিং আশা করব। সে নিয়মিত রান পাচ্ছে, কিন্তু অনেক ৭০-৮০ স্ট্রাইক রেটে সে নিয়মিত ব্যাট করছে, সেখান থেকে তাকে বের হয়ে আসতে হবে। আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী, অবশ্যই বাংলাদেশের একটি লম্বা ব্যাটিং লাইন আপ রয়েছে। আমরা চাইবো বাংলাদেশ আজকে ম্যাচটি অবশ্যই যেন জিতে সিরিজে সমতা নিয়ে আসে, এবং বাংলাদেশের বর্তমান আধুনিক ক্রিকেট খেলার মন মানসিকতা দেখতে চাই। অবশ্যই এখানে ডট বল কম খেলতে হবে। গত ম্যাচে ১৫৫টা ডট বল খেলেছিল, সেখান থেকে যদি আর ৩০টা ডট বল কম খেলতো, রান কিন্তু ৩০ থেকে ৩৫ আরো বেশি হয়ে যেত, সেটা অবশ্যই একটা গুড স্কোর হইতো। আধুনিক ক্রিকেট খেলতে হবে এখানে। মধ্যযুগীয় ক্রিকেট খেলে আর খুব একটা বর্তমান যুগে লাভ হচ্ছে না। ২৬০-৭০ রানের টার্গেট নিয়ে আগে ব্যাটিং করা বা পরে চেস করার সামর্থ্য রাখা, সেখান থেকে বের হয়ে আসতে হবে। ৩২০, ৩০, ৪০ এটা অভ্যাস করতে হবে বাংলাদেশ ক্রিকেটের, তাহলেই ভবিষ্যৎ বাংলাদেশের জন্য উজ্জ্বল হবে। আপনারা আজকে একাদশে কাদের দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।